সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব টেন্স। আমাদের বহুল জিজ্ঞাসিত বিষয় টেন্স, যেহেতু আমরা টেন্সকে বলে থাকি মাদার অফ গ্রামার। অর্থাৎ টেন্স না শিখলে প্রত্যেকটা গ্রামার আইটেম ভালোভাবে আমরা শিখতে পারি না। সো আজকে টেন্স নিয়ে আলোচনা করব, কিভাবে অতি সংক্ষিপ্তভাবে এবং সহজবোধ্যভাবে টেন্সটাকে তোমাদের মাঝে উপস্থাপন করা যায়, সেই বিষয়টাই আজকে তোমাদেরকে দেখাতে তুলেছি। আশা করি সঙ্গেই থাকবে। সো টেন্স, এখানে কিছু বৈশিষ্ট্য লেখা হয়েছে, আমি সেগুলো একটু আলোচনা করে নেই। নাম্বার এ দেওয়া আছে ফর্ম অফ পিভি, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের কিছু গঠন দেওয়া রয়েছে, যেমন V1, V2, V3, V4, V5। অর্থাৎ V1-এ ইট, এট, ইটেন, ইটস, ইটিং। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের এস বা এস ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। অর্থাৎ এই 5টা ফর্ম দিয়েই 12 প্রকার টেন্স গঠন করা সম্ভব। এখানে নাম্বার বিতে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। নাম্বার সিতে দেওয়া আছে কিছু বৈশিষ্ট্য, এগুলো আমরা একটু পরবর্তীতে দেখব। সো আমরা এদিকে একটু খেয়াল করি যে প্রথমেই আমরা জেনে নেই টেন্স মোটামুটি কয় প্রকার। আসলে টেন্স আমরা জানি মোট প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। সো আমরা এই 3টা সময় বা 3টা কালের মধ্যেই এই টেন্সটা সমাপ্ত করতে হয়। সো এখানে উল্লেখ করা হয়েছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা প্রকার টেন্স আবার 4 প্রকার করে, তাহলে 3 4 12 প্রকার টেন্স গ্রামারে রয়েছে। সো প্রথম নাম্বারটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয় নাম্বারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয় নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 5 নাম্বারটা আবার ওই একই ক্যাটাগরিতে পাস্ট লাগিয়ে দিলে হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 9 নাম্বারটা ঠিক একইভাবে ফিউচার লাগিয়ে দিতে হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা চলে আসি এখন মূল আলোচনায়। এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মোট 12 প্রকার টেন্সই আলোচনা করব। তার মধ্যে এখানে 12টা নাম্বার দেওয়া হয়েছে। আমরা এখন এই ভার্বগুলো দিয়ে কিভাবে 12টা টেন্স অর্থাৎ 12টা সেন্টেন্স গঠন করা যায়, এগুলোই আমি আলোকপাত করব। একটু ধৈর্য ধারণ করে আমার সঙ্গেই থাকো, আশা করি বুঝতে পারবে। সো আমি একটা ভার্ব দিয়ে সবগুলো টেন্স কিভাবে সম্পন্ন করা যায় সেগুলো একটু আলোচনা করব। আমি প্রথমেই 1 থেকে 12 পর্যন্ত সেন্টেন্স বা টেন্সের জন্য আমি বেছে নিচ্ছি একটাই সাবজেক্ট, সেটা হলো আই। প্রত্যেকটা টেন্সে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম আই। আই মানে আমি। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আই একটি প্রোনাউন, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। সো প্রত্যেকটা 1 থেকে 12 পর্যন্ত এই সেন্টেন্স বা টেন্সের জন্য আমরা সাবজেক্ট হিসেবে আই নিয়ে নিছি। এবার যেহেতু এখানে মূল ভার্ব ইট দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ মূল ভার্ব ইট মানে খাওয়া, এখানে তুমি যে কোনো ভার্ব ব্যবহার করতে পারবে। অর্থাৎ পৃথিবীতে মূল ভার্বের ব্যাপ্তি তো অনেক, মূল ভার্ব দিয়ে শেষ করা যাবে না। তো আমরা ইট নিছি, এখানে ইচ্ছে করলে ড্রিঙ্ক নেওয়া যাবে, ওপেন নেওয়া যাবে, তারপর টিস নেওয়া যাবে। টিস মানে শিক্ষা দেওয়া, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, এভাবে নেওয়া যেতে পারে। আমি একটা ভার্ব এবং একটা সাবজেক্ট দিয়েই বাক্যগুলো শেষ করার চেষ্টা করব। সো এখানে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আই নিয়ে নিয়েছি। এবার আমরা মূল ভার্ব হিসেবে একটা ভার্বকে সিলেক্ট করব। যেহেতু এখানে গঠনে দেওয়া আছে ইট, ইট মানে খাওয়া, ইটটাই আমরা এখানে নিয়ে নিচ্ছি। সো এখানে আমরা ইট লিখে দিলাম, ইট। মাঝখানে অক্সিলারি ভার্বের ব্যবহার করব, সেটা পরে। আগে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে মূল ভার্ব হিসেবে ইটটা লিখে নেই। আই ইট, এখানেও ইট, এখানেও ইট, এখানেও ইট, 5 নম্বর ইট, 6 নং ইট, 7 নং ইট, 8 নং ইট, 9 নং ইট, 10 নং ইট, 11 নং ইট,
12 নং ইট। প্রত্যেকটা ক্ষেত্রে মূল ভার্ব হিসেবে আমরা ইট নিয়ে নিলাম। ইট মানে খাওয়া। এখন আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে আই পেলাম এবং মূল ভার্ব হিসেবে ইট পেয়েছি। এখন আমরা এই এ বি সি এই তিনটার ব্যবহার দেখব। সো ফর্মের ব্যাপারটা আমরা অনায়াসে চলে আসবে। এখানে আমরা নাম্বার বি দিয়ে শুরু করি। তো নাম্বার বিতে জোড়া টেন্সগুলো ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো 1 থেকে 12 প্রকার টেন্স আছে, 12টা বাক্য এখানে লিখতে হবে। তো প্রত্যেকটা জোড়া অর্থাৎ 2, 4, 6, 8, 10, 12 এগুলো কী করতে হবে, জোড়া টেন্সগুলো ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস করতে হবে। অর্থাৎ এখানে যে মূল ভার্বগুলো লিখে দিয়েছি আমি, প্রত্যেকটা জোর নাম্বারগুলোতে আমরা আইএনজি যুক্ত করে দেব। নাম্বার 2 ইটিং, নাম্বার 4 ইটিং, নাম্বার 6 ইটিং, নাম্বার 8 আইএনজি অর্থাৎ ইটিং, নাম্বার 10 আইএনজি অর্থাৎ ইটিং, নাম্বার 12 ইটিং। সো দেখতে পেয়েছো যে আমি প্রত্যেকটা মূল ভার্বের সঙ্গে, প্রত্যেকটা জোর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম। এরপরে আমরা চলে আসি পরবর্তী নাম্বারে। প্রত্যেকটি টেন্সের 3 নাম্বার V3 অর্থাৎ পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ আমরা আগেরটাই দেখতে পেলাম যে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হলেই সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সেটা যে কোনো টেন্স হতে পারে কিন্তু টেন্সটা হবে কন্টিনিউয়াস। প্রেজেন্ট পাস্ট ফিউচার হতে পারে কিন্তু টেন্সটা হবে কন্টিনিউয়াস। আর এখানে বলছে প্রত্যেকটা টেন্সের 3 নাম্বার অর্থাৎ V3 পারফেক্ট। প্রত্যেকটা টেন্স বলতে আমি বোঝাচ্ছি 1 নাম্বার টেন্স প্রেজেন্ট, 2 নাম্বার টেন্স পাস্ট, 3 নাম্বার টেন্স ফিউচার। তাহলে 1 থেকে 4 পর্যন্ত এগুলো প্রেজেন্ট বলা হচ্ছে। তো এগুলো 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার। এখানে আমি দিব কি V3 অর্থাৎ পারফেক্ট। তো ইট, এট, ইটেন, ইটের V3 আমরা জানি ইটেন। সো ইএন যুক্ত করে দিলে ইটেন হয়ে গেল ইটেন। সো এটা 3 নাম্বার হলো। এরপরে পাস্ট ফর্মের আবার 3 নাম্বার অর্থাৎ পাস্ট ফর্মের 3 নাম্বারটা হচ্ছে 7 নাম্বার। এটাকেও আমরা ইটেন করে দিলাম, মানে V3 করে দিলাম। এরপরে ফিউচারের আবার 3 নাম্বার হচ্ছে 11 নাম্বারটা, এখানেও আমি ইটেন করে দিলাম ইটেন। সো আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটি টেন্সের 3 নাম্বারটা এই 3টা V3 অর্থাৎ পারফেক্ট করে দিলাম। অর্থাৎ V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই পারফেক্ট টেন্স। তো এই 3টাও পারফেক্ট টেন্স। এরপরে আমরা চলে আসি পরবর্তী নাম্বারে, টেন্স নং 1 এবং 9 V1 ইনডিফিনিট। সো আমরা 1 নম্বর টেন্সে দেখতে পেলাম V1 বসাতে বলছে এখানে নিয়ম অনুসারে। সো এখানে ইট V1ই দেওয়া আছে বেস ফর্মটা। এরপরে নাম্বার 9 নাম্বারে দেখা যাচ্ছে ইট দেওয়া আছে, এখানেও বেস ফর্মটাই দেওয়া আছে অর্থাৎ V1 দেওয়া আছে ইনডিফিনিট, V1 ইনডিফিনিট টেন্স। এরপরে পরের নাম্বারটা বলছে টেন্স নং 5 V2 ইনডিফিনিট। অর্থাৎ এখানে 1 থেকে 12 পর্যন্তর মধ্যে এই 5 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি V2 দিতে বলছে নিয়ম অনুসারে। আমরা এখানে পূর্বেই লিখে দিয়েছিলাম বেস ফর্মটা। এখন আমরা এখানে ইটা কেটে দিয়ে আমরা এখানে এই পাশে ই লাগাই দিলাম। এই পাশে ই লাগালে হবে কি, সেটা পাস্ট ফর্ম হয়ে গেল ইট, এট, ইটেন, পাস্ট ফর্ম হয়ে গেল। সো ইটের পাস্ট ফর্ম এট। আমরা এখানে যেহেতু আগেই লিখে নিয়েছিলাম বেস ফর্মটা, নিয়ম অনুসারে আমরা এটা পরিবর্তন করে দিলাম, ইটটাকে বানিয়ে ফেললাম এট। সো আমাদের এই নিয়মগুলো শেষ হলো। এখন দেখা যাচ্ছে জোড়া টেন্সগুলো কন্টিনিউয়াস আছে 6টা, পারফেক্ট আছে 3টা, এরপরে ইনডিফিনিট আছে V1 2টা আর ইনডিফিনিট V2 আছে 1টা। সো 6 3 9 11 12 এই টোটাল 12টা টেন্সের মূল ভার্বের কাজটা এখানে সমাপ্ত করা হয়েছে। এবার আমরা চলে আসি নাম্বার 3তে। নাম্বার 3 বলতে নাম্বার সিতে আমরা কি ব্যবহার করব, আমরা এখানে সাবজেক্টের কাজ করেছি, ভার্বের কাজ করেছি, মূল ভার্বের কাজ করেছি। এবার আমরা দেখি টেন্স নং আর ডান পাশে ইউজেস অফ অক্সিলারিজ অর্থাৎ অক্সিলারি ভার্বের ব্যবহার। আমরা যে 12 প্রকার টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে সেটার নিয়ম এখানে দেওয়া হয়েছে, মানে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করতে পারবো। সো দেখি
নাম্বার 1 এখানে দেওয়া নেই, নাম্বার 1-এ অক্সিলারি ভার্ব দরকার নেই। নাম্বার 2 অর্থাৎ টেন্স নাম্বার 2-তে দিতে হবে এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর এই তিনটার যে কোনো একটা দিতে হবে। সো এম বসবে কি ইজ বসবে না কি আর বসবে তা নির্ভর করবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট আছে আই, আমরা সবাই জানি আয়ের পরে এম বসে। এরপরে নাম্বার 3 হ্যাভ অথবা হ্যাজ, আমরা জানি নাম্বার 3-তে আয়ের পরে অবশ্যই হ্যাভ বসে, হ্যাজ বসে না। নাম্বার 4 হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, সেখানে আয়ের পরে অবশ্যই হ্যাভ বসবে আর এখানে বিন বসবে, সো হ্যাভ বিন। এরপর নাম্বার 6 ওয়াজ অথবা ওয়ার, আমরা জানি নাম্বার 5-এ এখানে কোনো অক্সিলারি ভার্বের দরকার নেই, আই এট এটাই ঠিক আছে মূল ভার্ব। নাম্বার 6 ওয়াজ অথবা ওয়ার বসবে, তো আয়ের পরে তো ওয়ার বসে না, ওয়াজ বসে, 6 নাম্বার ওয়াজ, আই ওয়াজ ইটিং। সো নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি হ্যাড বসাতে হবে, নাম্বার 7 এখানে আমরা হ্যাড দিলাম। এরপরে নাম্বার 8 হ্যাড প্লাস বিন, নাম্বার 8 এখানে হ্যাড দিলাম প্লাস বিন, সো দেখতে পাচ্ছি হ্যাড বিন ইটিং হয়ে গেল। তারপরে নাম্বার 9 শ্যাল অবলিক উইল, শ্যাল অথবা উইল দিতে পারবো, যেহেতু আই দেওয়া আছে আয়ের পরে শ্যাল দিতে হবে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে, সো অধিকাংশ ক্ষেত্রে উইল ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, তারপরেও আয়ের পরে শ্যাল ব্যবহার করলাম, আই শ্যাল ইট। এরপরে নাম্বার 10 শ্যাল অবলিক উইল প্লাস বি, সো এখানে আয়ের পরে অবশ্যই শ্যাল, এরপরে একটা বি, তো আই শ্যাল বি ইটিং। এরপরের নাম্বারটা শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ, সো এখানে 11 নাম্বারটা আই শ্যাল হ্যাভ ইটেন। এরপরের নাম্বারটা নাম্বার 12 শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন ব্যবহার করতে হবে, সো এখানে আয়ের পরে শ্যাল, এরপরে হ্যাভ, এরপরে একটা বিন দিয়ে দিলাম ওখানকার নিয়ম অনুসারে। সো আমাদের সাবজেক্টের কাজ হয়ে গেল, অক্সিলারি ভার্বের কাজ হয়েছে এবং মূল ভার্বের কাজও হয়ে গেছে। এবার আমরা লক্ষ্য করব বাক্যটাকে কমপ্লিটলি মিনিংফুল করার জন্য একটা অবজেক্ট আমরা এখানে নিয়ে আসতে পারি। এটা হলো যেহেতু এখানে মূল ভার্ব ইট, মূল ভার্ব হিসেবেই কিন্তু অক্সিলারি ভার্বটা মূল ভার্ব হিসেবেই আমরা একটা অবজেক্ট পাই এখানে। সুতরাং এখানে অবজেক্ট যদি আমরা রাইস লিখি, রাইস, সো আমরা দেখতে পাচ্ছি ইটের ক্ষেত্রে রাইস, ড্রিঙ্কের ক্ষেত্রে টি দিতে পারি বা মিল্ক দিতে পারি। সো আই ইট রাইস, আমরা ভাত খাই, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাইস ব্যবহার করলাম, আমরা ডট ডট দিয়ে বুঝে দিলাম যে প্রত্যেকটার অবজেক্ট হিসেবে আমাদের রাইস আছে এই পাশে। সো আমরা বাক্যগুলো যদি বলতে থাকি তাহলে আমাদের আসে আই ইট রাইস, আমি ভাত খাই, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এইভাবে বাক্যগুলো সম্পূর্ণ করা হয়েছে। এখন আমরা যেহেতু ইংরেজি শিখলেই হবে না, এর সাথে সাথে বাংলা যে বাক্য থাকবে সেটা আমরা কীভাবে বুঝবো, কন্টেন্স, সেটা বোঝার জন্য একটু শর্টকাট নিয়ম দিব। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, অর্থাৎ এই যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা বাংলা, আমি ভাত খাই এটা একটা বাংলা বাক্য, এর শেষে ভার্বের বা ক্রিয়ার শেষে কি থাকলে বুঝবো যে সেটা প্রেজেন্ট বা ইনডিফিনিট বা যাই হোক এগুলো বুঝবো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো প্রথম নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে থাকবে রস্বই থাকবে, এ থাকবে, ও থাকবে, অন্তুস্থ থাকবে। সো বাংলা ক্রিয়ার শেষে যদি এই চারটার যে কোনো একটা থাকে তাহলে আমরা অনায়াসে বুঝে ফেলবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আই ইট রাইস, আমি ভাত খাই, সেক্ষেত্রে কিন্তু ক্ষয়াকার রস্বই খাই, বাংলা ক্রিয়ার শেষে রস্বই রয়েছে, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, সো যেহেতু খাইতেছি তাহলে এখানে কাজটি চলমান রয়েছে, তেসি বা তেসো থাকবে। এরপরে আই হ্যাভ ইটেন রাইস, এখানে থাকবে আমি ইতোমধ্যে ভাত খেয়েছি, তাহলে বাংলা ক্রিয়ার শেষে সি বা সো থাকবে। এরপর আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে থাকবে, এখানেও হবে তেসি বা তেসো থাকবে।
সো এখানেও তেসি বা তেসো কন্টিনিউয়াস টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তেসি বা তেসো দুটাতেই কেন হলো এটা আমি একটু পরে আলোচনা করব, এখানে ফাঁকা রেখেছি এই কারণে। এরপরে আই এট রাইস, এখানে হবে লাম অথবা লে, লাম অথবা লে থাকবে বাংলা ক্রিয়ার শেষে। ওকে, এরপরে 6 নম্বর আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, এখানে হবে তেছিলাম বা তেছিল, তেছিলাম বা তেছিল। এরপরে আমরা চলে আসি আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খাই আছিলাম, এখানে হবে আছিলাম অবলিক আসিলে, আসিলাম অবলিক আসিলে। এখানে আই হ্যাড বিন ইটিং রাইস, এখানে হবে তেছিলাম, এখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে আমাদের একটা বৈশিষ্ট্য লেখার জন্য। তো এখানেও তেছিলাম বা তেছিলে। এরপরে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, এখানে লিখতে হবে ব অথবা বে, ব অথবা বে। তারপরে আই শ্যাল বি ইটিং রাইস, এটা হবে তে থাকিব অথবা তে থাকিবে। এখানে হবে তে থাকিব বা তে থাকিবে, অর্থাৎ আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব। এরপর আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়া থাকিব, এখানে হবে আ থাকিব বা আ থাকিবে, অর্থাৎ আমি ভাত খাইয়া থাকিব। এরপর আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব, এখানেও তে থাকিব, তে থাকিব, তে থাকিবে। সো আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব, এটা। এখন আমি এখানে একটু ফাঁকা রেখেছি, এখানে রেখেছি এবং এখানে রেখেছি, অর্থাৎ প্রত্যেকটা টেন্সেরই 4 নম্বরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু পার্থক্য রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তেসি তেসো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও তেসি তেসো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তেছিলাম তেছিলে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তেছিলাম বা তেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তেছিলাম বা তেছিল, আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তে থাকিব তে থাকিবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তে থাকিবে তে থাকিব। এগুলোর কারণটা কি আসলে সেটা আমরা একটু দেখি। সেটা হলো 2 নম্বর টেন্সে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, এখানে কোনো সময়ের উল্লেখ নেই, অর্থাৎ একটা টেন্সে চলমান থাকলে যদি সেটা একটা ক্রিয়ার কাজ সম্পন্ন হইতেছে বা চলমান, সেক্ষেত্রে যদি কোনো সময় উল্লেখ না থাকে তাহলে সরাসরি কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ এখানে আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে একটা সময় উল্লেখ করতে হবে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম হলে সিন্স, পিরিয়ড অফ টাইম হলে ফর। এখানে আমি যদি বলি আমি ভাত খাইতেছি ফর 10 মিনিটস, একটু লেখাটা এলোমেলো হলো। সো এখানে ডট ডট মানে রাইস আছে, বুঝতে পারছো। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছি। এখানে দেখো সময় উল্লেখ আছে 10 মিনিট, আর এখানে আমি জাস্ট ভাত খাইতেছি, টাইম উল্লেখ নেই, সুতরাং এখানে ফর বা সিন্সের ব্যাপারটা আসবে না, আর এখানে আসবে। এখন 10 মিনিট সময়ের কিন্তু ব্যাপ্তি আছে, যে কত মিনিট বা কত ঘন্টা উল্লেখ রয়েছে 10 মিনিট, তাই ফর দিয়েছি এখানে। এরপরে আমরা চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, এখানে তেছিলাম হবে। এখানে কিন্তু কোনো সময় উল্লেখ নাই, কত মিনিট কত ঘন্টা উল্লেখ নেই। সো এখানে আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাড বিন ইটিং রাইস, ফর অথবা সিন্সের ব্যবহার করতে পারবো। এখানে আমরা ব্যবহার করি সিন্স, যদি দিতে পারি আমরা সিন্স
since 10 AM, অর্থাৎ এখানে আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমি সকাল 10টা থেকে ভাত খাইতেছিলাম। এখানে 10টা থেকে কাজটি শুরু হয়ে চলমান ছিল, কিন্তু কত মিনিট কত ঘন্টা উল্লেখ নেই, জাস্ট পয়েন্ট অফ টাইম। 10টা থেকে শুরু হয়েছে জন্য সিন্স হয়েছে। এরপরে চলে আসি ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব, কত মিনিট ধরে কত ঘন্টা ধরে উল্লেখ নেই, সুতরাং এখানে কোনো সিন্স বা ফর বসবে না। একইভাবে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব, এখানে আবার আমরা ফর ব্যবহার করতে পারি। এখানে যদি দেই ফর হাফ অ্যান আওয়ার। সো 12 নাম্বারটা সেন্টেন্সটা হলো আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা ধরে ভাত খাইতেছি। এখন এখানে ফর কেন হলো সেন্সের পরিবর্তে, এটা এজন্যই হলো হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা, এখানে সময়ের ব্যাপ্তিটা আছে বা কতটুকু সময় সেটা উল্লেখ রয়েছে, সো ফর। আর এখানে 10টা থেকে শুরু হয়ে চলমান ছিল, কত ঘন্টা তা উল্লেখ নেই বা কত মিনিট উল্লেখ নেই, সিন্স। এখানেও 10 মিনিট ধরে খাইতেছি, ফর। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর অথবা সিন্সটা এইভাবে ব্যবহার হয়ে আসে। সো এখন আমরা টোটাল বিষয়টা বুঝতে পেরেছি। এবার আমরা একটু হালকা করে টোটাল বিষয়টা আবার একটু আলোচনা করে নেব, যেহেতু এখানে আমরা অ্যামের ব্যবহার করেছি, হ্যাভের ব্যবহার করেছি, ওয়াজের ব্যবহার করেছি, হ্যাডের ব্যবহার করেছি, শ্যালের ব্যবহার করেছি, উইল, ওয়ার, হ্যাজ, ইজ, আর এগুলো বাদ রয়েছে। সো এগুলো কীভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমরা একটু দেখি আর কি। সো এখানে প্রথম বাক্য আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে রস্বই আছে। বাংলা ক্রিয়া যদি লিখি বাংলা বাক্য আমি ভাত খাই, তাহলে খয়াকার রস্বই খাই, রস্বই আসে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা যদি অন্তুস্থ ব্যবহার করতে চাই তাহলে এখানে আমরা দিতে পারি, যদি আরেকটা বাক্য এখানে দেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হি ইটস রাইস, তাহলে কি হবে, হি ইটস রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায়। সো খয়াকার অন্তস্থ আসে তখন, সো এই অন্তস্থ থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে ইটস কোথা থেকে আসলো, এস কোথা থেকে আসলো, এটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে NBটা মুখস্থ করতে হবে স্টুডেন্টদের। সেটা হলো NB মানে নট আ বেনি, বিশেষ দ্রষ্টব্য, সেটা হলো সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার, নাম্বার হলে ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যুক্ত হয়। সো এখানে হি দিলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইটস হয়েছে। সো আই ইট রাইস, আমি ভাত খাই, হি ইটস রাইস, সে ভাত খায়, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস হয়েছে, আর অন্তস্থ আসলো আমি ভাত খাই, খয়াকার অন্তস্থ খাই, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে চলে আসি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, এখানে তেসি হবে, আমি ভাত খাইতেছি। সো এখন এখানে যদি আমি আইটা কেটে দিয়ে হি লিখি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হি দিয়ে দেবো। হি দিলে কী হবে, নাম্বার 2 নাম্বারে অ্যামটার ব্যবহার শেষ, এবার ইজের ব্যবহারটা হবে, এখানে আমরা ডেফিনেটলি ইজ দিতে পারি। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে বা সে ভাত খাইতেছে, সে ভাত খাইতেছে, এখানে তেসেও হবে, 3টা সাবজেক্টের ব্যবহারটা আসে এখানে। সে ভাত খাইতেছে, এখানে তেসেও দিতে পারো, তেসে। আবার একইভাবে অ্যাম ইজের ব্যবহারটা করলাম, আরের ব্যবহারটাও করে ফেলি। এখানে যদি আমরা হিয়ের পরিবর্তে আবার আমরা দিতে পারি দে, যদি দেই দে মানে তারা, তাহলে এখানে আমরা ইজ দিতে পারবো না, এখানে আর দিতে হবে। দে আর ইটিং রাইস, তাহলে তারা ভাত খাইতেছে। এখানে ইউও দিতে পারি, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাইতেছো, তাহলে তেসের ব্যবহারটাও চলে আসলো। সো এইভাবে সাবজেক্ট যতবার পরিবর্তন করব ততবার বাংলা ক্রিয়ার শেষে একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেটা তোমরা নিজেই বুঝতে পারবে। এরপরে আমরা 3 নাম্বারটা হ্যাভের ব্যবহার করেছি। দেখি 3 নাম্বারটা আমরা হ্যাভের ব্যবহার করেছি, হ্যাজের ব্যবহারটা করিনি। তো এখানে আয়ের পরিবর্তে যদি আমরা হি দেই তাহলে ডেফিনেটলি আমরা হ্যাভটা পাবো না, এখানে
আয়ের পরে হ্যাভ বসে, কিন্তু হি এর পরে হ্যাজ বসে। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। তাহলে এখানে আমরা সেও ব্যবহার করতে পারি, সে ভাত খেয়েছে। আগে ছিল আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, সি আসলো। এখানে যদি ইউ দেওয়া যায়, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো, সো আসলো। সো বুঝতেই পারছো কীভাবে সম্পন্ন হচ্ছে এগুলো। 4 নম্বরটা, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছি, এটা আসলো। এখানে যদি আমরা ইউ দেই, ইউ দিলে হ্যাভই থাকবে, কারণ ইউ থার্ড পারসন, ইউ সেকেন্ড পারসন। ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, তুমি 10 মিনিট ধরে ভাত খাইতেছো, তাহলে তেসোটা আসলো। এখানে যদি আমরা আবার ইউ কেটে দিই, হি দেই, হি এর ক্ষেত্রে এখানে অবশ্যই হ্যাভ হবে না, হ্যাজ হবে। হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, সে 10 মিনিট ধরে ভাত খাইতেছে, এখানেও একটা তেসে ব্যবহার করতে পারি আমরা। তো এগুলো সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে একটু বাংলা ক্রিয়া শেষে পরিবর্তন হবে, এটা বুঝতেই পারতো নিশ্চয়ই। 5 নম্বরটা দেখি। 5 নম্বরটা এখানে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। আই এট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, লাম থাকবে। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এই যে লাম আছে, খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, লাম আছে, জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যদি আমি দেই ইউ, ইউ দিলে হবে কি, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে, এই যে লে আসলো, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে ওয়াজের ব্যবহার হয়েছে, ওয়ারের ব্যবহার হয়নি। আই ওয়াজ, আয়ের পরে ওয়াজ হয়, এখানে যদি আমরা হি দিই তা ওয়াজই হবে, এটা একটা প্লুরাল ফর্ম দিতে হবে। দে দিলাম আমরা, দে মানে তারা, আমরা জানি তারা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এর দে এর পরে ওয়ার বসে। দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাইতেছিল, এই যে এটা আসলো। আগে ছিল আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, তেছিলাম আসে, তেছিল আসছে। পরটা আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খাইয়াছিলাম, হ্যাডের ব্যবহারটা আসবে। সো এখানে আই হ্যাড ইটেন রাইস, হ্যাডের ব্যবহারটা হ্যাডই আছে। 8 নম্বরটা, আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমি সকাল 10টা থেকে ভাত খাইতেছিলাম, এটা চলমান ছিল, টাইম উল্লেখ রয়েছে। সো আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমি সকাল 10টা থেকে ভাত খাইতেছিলাম। এখানে যতই সাবজেক্ট পরিবর্তন করি না কেন, হ্যাডের কোনো পরিবর্তন হবে না, কারণ হ্যাড ইউনিক, এটা একটাই বসবে। এখানে আয়ের পরে হ্যাড, এখানেও কোনো পরিবর্তন নাই, অর্থাৎ হ্যাডের কোনো অবলিক নাই, পরিবর্তন নাই। এখানে শ্যালের ব্যবহারটা করেছি, উইলের ব্যবহারটা করিনি। সো আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আই শ্যাল ইট রাইস মানে আমি ভাত খাবো, খয়াকার ব খাবো, তাহলে ব আসলো। আর যদি এখানে দেই, আয়ের পরিবর্তে আমরা হি দেই, হি দিলে এখানে আর শ্যাল থাকবে না, এখানে শ্যাল উঠে গিয়ে উইল হবে, অর্থাৎ শুধু আয়ের পরে আমরা শ্যালটা দিব, অন্যান্য ক্ষেত্রে উইল দেব। হি উইল ইট রাইস, তাহলে সে ভাত খাবে। হি উইল ইট রাইস মানে সে ভাত খাবে, বে আসতেছে বাংলা ক্রিয়া শেষে, তাহলে এটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার নাম্বার 10, আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব। এখানে শ্যালের ব্যাপারটা রয়েছে, উইলের ব্যাপারটা আমরা দেব। এখানেও যদি আমরা আই কেটে দিয়ে হি এর পরিবর্তে আমরা সিও দিতে পারি, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি এখানে কি আছে, শ্যাল রয়েছে, আমরা শ্যালটা পরিবর্তন করে কেটে দিয়ে সি এর পরে, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা উইল দিয়ে দিলাম। শি উইল বি ইটিং রাইস, সে ভাত খাইতে থাকিবে। আমরা প্রথমে দেখলাম থাকিব আমি নিজে, আর সে খাইতে থাকিবে, বে আসলো। তাহলে থাকিবে, থাকিব এগুলো হলে ভবিষ্যতে কোনো কাজটি চলমান থাকবে বোঝাবে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়া থাকিব, এটার অর্থ সরাসরি আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়া থাকিব, এটা আসলো। সো উইলের ব্যবহারটা আমরা করি। এখানে যদি আমরা উইল ব্যবহার করতে চাই, এখানে আবার আমরা একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বসাতে হবে। এখন এখানে যদি আমরা দেই যে রনি, সাপোজ রনি মানে রনি উইল, অবশ্যই এখানে শ্যালটা কেটে যাবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শ্যাল হয় না, উইল হয়। সো রনি উইল হ্যাভ ইটেন রাইস, রনি ভাত খাইয়া থাকিবে, এই যে বে আসতেছে, রনি ভাত খাইয়া থাকিবে, অর্থাৎ ফিউচারে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এরপরটা চলে আসি 12 নম্বর, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা ধরে ভাত খাইতে থাকিব, এই যে বো থাকিব, অর্থাৎ আমি নিজেই আধা ঘন্টা ধরে ভাত খাইতে থাকিব, এই জন্য এটা আসলো বাংলা ক্রিয়া শেষে থাকিব। এবার আমরা উইলের ব্যাপারটা এখানে করতে গেলে আইটা পরিবর্তন করতে হবে, শ্যালো পরিবর্তন। এখানে যদি আমরা আবার হি দেই, হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, সে 2 ঘন্টা সে
আধা ঘন্টা ধরে ভাত খাইতে থাকিবে, থাকিবে আসলো। সো এভাবেই তোমরা 12টা টেন্স শেষ করতে পারবে। অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্ব, টেন্স মূলত ভার্ব কেন্দ্রিক, ভার্ব কোন প্রকার আছে, কিভাবে আছে, কোন ফর্মে আছে, এটাই মূলত মূল বিষয়। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ভার্ব পরিবর্তন করে করে কিভাবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট পরিবর্তন করার সাথে সাথে অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে, এবং মূল ভার্বের তো পরিবর্তনটা এখানে স্ট্রাকচার বা স্ট্রাকচার লিখে দেওয়া হয়েছে। তো কীভাবে আমরা সাবজেক্ট পরিবর্তন করে ভার্ব পরিবর্তন করতে পারবো, এখানে টোটাল বিষয়টা বর্ণনা করা হয়েছে। সো এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি আর টেন্সের ব্যাপারে কোনো সমস্যা থাকবে না। এরপরে যত কোশ্চেন থাকে এর মধ্যে ইনশাল্লাহ সলভ হওয়া সম্ভব। তোমরা ইচ্ছে করলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। স্ক্রিনশট দিলে বিষয়টা, টোটাল বিষয়টা তোমাদের নলেজে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।